আমি বীরভূম জেলার সিউড়ি শহর নিবাসী সৃজা পাড়ুই। আজ গুরুদাদুর কৃপায় এবং আপনাদের সকলের কৃপায় গুরুদাদুর লীলামৃতর পর্ব ৩ শুরু করছি। এর আগের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম যে আমাদের শিলিগুড়িতে গিয়ে 2014 সালে নভেম্বরে শিলিগুড়িতে গিয়ে কিভাবে গুরুদাদুকে প্রথম দর্শন করি এবং গুরুদাদুর কাছ থেকে আমার মা এই আশীর্বাদ প্রাপ্ত হয় যে জায়গা কিনে ভালোভাবে বাড়ি তৈরি করতে সাফল্য লাভ করবে এবং গুরুদাদুর সেই আশীর্বাদ নিয়েই 2014 সালের 11ই ডিসেম্বর আমরা জায়গা কিনে সেই জায়গার রেজিস্ট্রেশন হয় এবং 14ই ডিসেম্বর জায়গার ভিত পুজো হয়। এবং এখানে এই প্রসঙ্গে একটা কথা বলছি, শিলিগুড়িতে গুরুদাদুর উৎসব চলাকালীন গুরুদাদু মা যখন জিজ্ঞাসা করেছিল এই বাড়ির ব্যাপারে, তখন গুরুদাদু মাকে 3 নাম্বার এবং 10 নাম্বার মন্ত্র, অর্থাৎ গুরুদাদুর বইয়ে যে 10টি মন্ত্র লেখা রয়েছে তার মধ্যে 3 নাম্বার এবং 10 নাম্বার মন্ত্রটি আমার মাকে জপ করার নির্দেশ দিয়েছিলেন যে এই মন্ত্রগুলি তুমি নিয়মিত জপ করবে। গুরুদাদুর নির্দেশ মতো মা সেই মন্ত্রগুলি নিয়মিত জপ করে এবং গুরুদাদুর আশীর্বাদ নিয়ে 2015 সালের 6 মার্চ শুক্রবার আমাদের বাড়ির কাজ প্রথম শুরু হয়। এবার বাড়ির কাজ চলতে চলতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছি এবং সেই প্রতিকূলতাকে কিন্তু অতিক্রম করতে পারা গেছে কেবলমাত্র গুরুদাদুর আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপরে ছিল। এবং তার সাথে এটা বলতেই হয়, আমার মায়ের মনে যে অদম্য সাহস এবং মনোবল ছিল তা গুরুদাদুই জুগিয়েছিলেন। কাজেই আমার সমস্ত রকমের প্রতিকূল পরিস্থিতি, নানা ঝড়ঝাপটাকে সামলেও আমরা গুরুদাদুর আশীর্বাদ নিয়েই বাড়ি তৈরি করতে পেরেছিলাম। এবার এই প্রসঙ্গে বিশেষভাবে যদি উল্লেখ করা হয় তাহলে প্রথমেই আসছি 2015 সালের জুলাই মাসে আমাদের ছাদ ঢালাই হয়েছিল। তো 2015 সালের জুলাই মাস, তার মানে বুঝতেই পারছি যে শ্রাবণ মাস পড়ছে, ভরা বর্ষা তখন চারিদিকে প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি হচ্ছে এবং সারাদিন ধরেই প্রায় থাকছে। তো প্রথমে ছাদ ঢালাইয়ের দিন স্থির হয় 2015 সালের 21শে জুলাই। তার আগে অর্থাৎ 20শে জুলাই থেকেই প্রবল মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। কাজেই 20শে জুলাই প্রথম কাজ সারাদিন বন্ধ থাকে। তার আগে পর্যন্ত একটানা কাজই চলছিল, নানা বাধা বিপত্তি আসা সত্ত্বেও কাজ চলছিল নানা রকম ভাবে। কিন্তু 20শে জুলাই প্রথম কাজ বন্ধ হলো প্রবল বৃষ্টির জন্য। তার পরের দিনে 21শে জুলাই প্রথমে ঠিক ছিল ছাদ ঢালাই হবে, কিন্তু সেদিনও ভোর থেকে সারাক্ষণ ধরেই মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। কাজেই ছাদ ঢালাইয়ের জন্য যে পরিকল্পনা সেটি বাতিল করতে হলো। তার পরের দিন স্থির হলো যে ঠিক আছে, তাহলে 22শে জুলাই ছাদ ঢালাই হবে। কিন্তু 22শে জুলাইও ভোর থেকে সেই একই ব্যাপার, প্রচন্ড প্রবল মুষলধারে বৃষ্টি শুরু হলো। কাজেই সেদিনও কাজ বন্ধ। 20শে জুলাই এবং 21শে জুলাইয়ের মতো সেদিনও কাজ বন্ধ থাকলো। এবার আমার বাবা তো মনের দিক থেকে খুব ভেঙে যাচ্ছিল, কারণ প্রতিদিনই যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা তো যেহেতু মনস্থির করেছি যে ছাদ ঢালাই হবে আর কি, তো এক একটা দিন করে যেদিনই মনস্থির করা হচ্ছে সেদিনই এই প্রবল বৃষ্টির জন্য ব্যাহত হয়ে যাচ্ছে। তাহলে বাবা খুব হতাশ হয়ে পড়লো এই অবস্থায়। আবার মা তখন 22শে জুলাই গুরুদাদুকে ফোন করেছিল আহ, প্রণাম জানানোর জন্য। কারণ আমার মা মাঝে মাঝেই গুরুদাদুকে ফোন করতো প্রণাম জানানোর জন্য। তো গুরুদাদুর সাথে ফোনে যখন কথা হয় তখন মা বলে যে বাবা, আমরা তো এখন আমাদের বাড়ি তৈরির কাজ চলছে, তোমার আশীর্বাদ নিয়ে তো আমরা এরকম ছাদ ঢালাই করার মনস্থ করেছি। তো যেদিনই ভাবছি যে আজকে করব, এই যে যেমন দেখো এর আগের 3 দিনও 20 তারিখ 21 তারিখ এই দুদিন এবং আজকেও 22 তারিখ আজকেও ভেবেছিলাম, তো সেই দিনই প্রবল মুষলধারে বৃষ্টির জন্য ব্যাহত হয়ে যাচ্ছে। যে তো এখান থেকে তুমি কৃপা করো যাতে আমাদের ছাদ ঢালাই ভালোভাবে সম্পন্ন হয়। তো গুরুদাদু আশীর্বাদ করলেন যে কোনো চিন্তা করো না, তোমাদের ছাদ ঢালাই হয়ে যাবে, ভালোভাবেই সম্পন্ন হবে। মা বললো যে বাবা, আমরা পরের দিন অর্থাৎ 23শে জুলাই বৃহস্পতিবার ছাদ ঢালাই করব বলে মনস্থির করেছি, তুমি আশীর্বাদ করে দাও।
তখন গুরু দাদু বললেন যে ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, খুব ভালো করেই তোমাদের ছাদ ঢালাই হয়ে যাবে। দে- মা তারপরে গুরু দাদুকে প্রণাম জানানোর পরে ফোন রেখে দেওয়া হলো। পরের দিন অর্থাৎ 23শে জুলাই, তার আগের দিন 22শে জুলাই থেকেই সমস্ত কিছু ফোনে ফোনে সব ঠিক হয়ে আছে যে পরের দিন 23শে জুলাই ছাদ ঢালাই হবে। সবাই জানে আর কি, সমস্ত মিস্ত্রি লেবার সবাইকে, তাদের সবার সাথেই কন্ট্যাক্ট করা হয়ে গেছে। পরের দিনে 23শে জুলাই ভোর থেকেই আবার সেই আগের 3 দিনের মতোই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। সেই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, কারণ আগের 3 দিনও কাজ বন্ধই ছিল। এবার আমার বাবা তো সেই জিনিস দেখে ডুকরে ডুকরে কাঁদছে, মনে ভেঙে পড়েছে প্রচন্ড মনের দিক দিয়ে, যে তাহলে তো ছাদ ঢালাই হবেই না, তাহলে আজকেও মনস্থির করলাম আজকেও হবে না। বাবা তখন মাকে বলল যে ঠিক আছে, তুমি তাহলে এবার তো সবাইকে মানা করে দিতে হবে যে আজকে ছাদ ঢালাই হবে না, আজকে কোনো কিছু কাজও হবে না তাহলে। মা বললো যে তুমি দেখো না, তুমি এখনই অত ভেঙে পড়ছো কেন? বাবা যখন বলেছেন তখন ঠিকই সবকিছুই ভালোভাবেই সম্পন্ন হবে, তুমি একদম এই নিয়ে কোনো কিছু চিন্তা করো না। তখন বাবা একটু তাও আশ্বস্ত হলো মায়ের কথাতে, কারণ বাবা মনের দিক দিয়ে খুবই ভেঙে পড়েছিল, আসলে এতটা আশা নিয়ে ভাবছে যে ছাদ ঢালাই হবে, কিন্তু সেটা তো বারবার ব্যাহত হয়ে যাচ্ছে এই প্রবল বৃষ্টির জন্য। কাজেই মায়ের কথাতে তখন বাবা একটু আশ্বস্ত হলো। এরপরে দেখা গেল সকাল 8টা থেকে একদম পরিষ্কার আকাশ, বৃষ্টি যেন কোন দিক দিয়ে উধাও হয়ে গেছে, একদম শরৎকালের আকাশের মতো সাদা মেঘের ভেলা ভাসছে, যেন এত পরিষ্কার আকাশ, মানে এ তো অকল্পনীয়। কারণ যেখানে প্রবল মুষলধারে বৃষ্টি পড়ছিল সেখানে আকাশ সবসময় মেঘলা হয়েই আছে, সেখানে এরকম পরিষ্কার আকাশ দেখতে পাওয়া তো মানে সচরাচর এক প্রকার অসম্ভব ব্যাপার। যখন মা বাবাকে বললো যে দেখলে তো বাবার লীলা কেমন, যে যে এরকম ভাবে কি সুন্দর করে মানে আকাশ এত পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ গুরুদাদু যেন হাসছেন মনে মনে এবং আমাদেরকে আশীর্বাদ করছেন। ওই গুরুদাদুর আশীষ বাণীতেই দেখলাম যে যে প্রতিকূলতা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেই প্রতিকূলতাও যেন এক নিমেষে কেটে গেল। সেদিনকে আমার কলেজও ছিল, আমি কলেজে গেছিলাম। যেটা আমার তখন অনার্সের ইংলিশ অনার্সের সেকেন্ড ইয়ার চলছে, তো কলেজেও সবাই বলা বলি করছে যে এত সুন্দর পরিষ্কার ওয়েদার, এত দিনের পরে যেন মনে হচ্ছে এই প্রথম দেখলাম। তো সবাই ভাবছে কি অদ্ভুত ব্যাপার, যেন মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে। আমিও মনে মনে তো এটা ভেবেই খুশি হলাম যে এটা তো আমি বুঝতেই পারছি যে এটা গুরু দাদুর লীলাতেই সম্ভব হয়েছে। তাছাড়া কখনোই এই প্রবল প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে কখনোই এত সুন্দর পরিষ্কার আকাশ দেখতে পাওয়াই যায় না। এবার কলেজ থেকে ফিরে এসে শুনলাম যে অত্যন্ত খুব ভালোভাবে সুচারুভাবে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, এবং বাবা মাও প্রচন্ড মনে মনে সেদিনকে খুব ভেতরে একটা স্বস্তি পেয়েছিল, যে এতদিন ধরে যেটা ভাবছিল মনে মনে একটা পরিকল্পনা ছিল ছাদ ঢালাইয়ের জন্য, তো সেটা অবশেষে সম্পন্ন হলো গুরু দাদুর আশীর্বাদকে পাথেয় করেই। এইভাবে ক্রমে ক্রমে আরো কাজ চলতে লাগলো, তারপরে আস্তে আস্তে আমাদের এক এক করে সমস্ত কিছুই হলো, নানা বাধা বিপত্তি কাটিয়েও সমস্ত কিছু কাটিয়েও গুরু দাদুর আশীর্বাদ এবং মনোবলকে পাশে রেখেই আমাদের কাজ এক এক করে চলতে শুরু করলো। এবার ক্রমে ক্রমে আমাদের যখন বাড়ি প্রায় সম্পূর্ণ হয়ে গেল 2016 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে, তখন মা গুরুদাদুকে আবার ফোন করেছিল প্রণাম জানানোর জন্য, এবং গৃহপ্রবেশের জন্য যদি কোনো ভালো দিন দাদু যেটা বলবেন সেই দিনটিকেই তাহলে আমরা গৃহপ্রবেশের দিন হিসেবে বেছে নেব। সেই জন্যই আমার মা আরো দাদুর কাছে ফোন করে দাদুর উপদেশ চেয়েছিল। তো দাদু বললেন যে তোমরা তাহলে একটা স্থির করো, আগামী 22শে ফেব্রুয়ারি 2016 মাঘী পূর্ণিমার দিন রয়েছে, তোমরা ওই দিনটিতেই গৃহপ্রবেশ করো, ওই দিনটা অত্যন্ত শুভ দিন। আমরা গুরুদাদুর কথা মতো গুরুদাদুর আশীর্বাদে 22শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা 2016 মাঘী পূর্ণিমার দিনটিতেই গৃহপ্রবেশ করলাম। অত্যন্ত আনন্দ সহকারে আমাদের গৃহপ্রবেশ হলো এবং সবাই এসছিলেন, সবাইকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে গৃহপ্রবেশ হলো, সন্ধ্যাবেলায় হরিনাম কীর্তন হলো, সবকিছুই হলো।
এবং তার ঠিক ১ মাস পরে মানে আমাদের যখন গৃহপ্রবেশ হয় তখন আমরা ভাড়া বাড়িতেই থাকতাম। তার ঠিক ১ মাস পরে অর্থাৎ ২২শে মার্চ ২০১৬ আমরা আমাদের ভাড়া বাড়ি থেকে পাকাপাকিভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে শিফট করে আমাদের বাড়িতে এসে উঠলাম। তার পরের দিন ২৩শে মার্চ দোল ছিল। মানে অর্থাৎ এটা বলতেই চাইছি যে গুরু দাদুর আশীর্বাদ প্রতিটি পদে, পদে আমাদের মাথার উপরে ছিল। কারণ আমরা একটা জিনিসই জানি যে দাতা দেন তো বিধাতা দেন না, এই কথাটা তো সবাই বলে। তো গুরু দাদু হচ্ছেন আমাদের কাছে একদম সাক্ষাৎ দাতা কল্পতরু। তিনি দুহাত ভরে সবাইকে দেন। যারাই যা চান এবং আমাদের ক্ষেত্রেও যেন মনে হয় বিধাতা পুরুষের ওপরে গিয়েই দুর্ভাগ আমাদের প্রতি পদে যে বাধা, যে প্রতিকূলতা সেগুলোর উপরে গিয়েও গুরু দাদুর আশীর্বাদেই আমরা সুন্দরভাবে বাড়ি তৈরি করতে পেরেছি এবং গুরু দাদুর নামানুসারেই আমরা আমাদের বাড়ির নাম রেখেছি শিবানন্দালয়। এই সমস্ত কিছু আজ আমি তুলে ধরতে এই কারণেই চাইলাম যে প্রতিটি পদে, পদে বাধা বা বিপত্তি থাকলেও যে সদ্গুরুর আশীর্বাদ কিভাবে আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে। ঠিক যেমন গুরু দাদু যেন ছাতার মতো সবসময় আমাদের সঙ্গে ছিলেন। স আমাদেরকে সর্বক্ষণের জন্য আশীর্বাদ করে গেছেন। আজ পর আজকে এইটুকু পর্যন্তই বললাম। আগামীকাল আবার লীলামৃত আমি আবার বলার চেষ্টা করব ২-৪ কথার মাধ্যমে দাদুর কৃপা। প্রণাম সকলকে। গুরু দাদুর শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। সকলের চরণে দণ্ডবত প্রণাম জানাই। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম, প্রণাম।